আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি দেশ বিদেশ কাছে দূরের যেখান থেকে যে অবস্থা থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখছেন না সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি রান্নাঘর থেকে। তো রান্নাঘরে চলে যাচ্ছি আর দেখিয়ে দিচ্ছি আমার মানি প্ল্যান্ট গাছটা আর হচ্ছে গিয়ে আমার রান্নাঘরের অবস্থা। তো সব কিছুই ঠিকঠাক ছিল, তবে নাস্তা বানানোর পরে আমি রান্নাঘর থেকে চলে গিয়েছিলাম থালা প্লেটগুলো ধুয়ে। চুলাটাও মুছি নেই আর সেটা এখন মুছে নিচ্ছি। আর থালা প্লেট যেটা যেখানে রাখা সেটা সেখানে রেখে দিয়েছি। আর অবশ্য মাছ ভিজিয়ে রেখে গিয়েছি, এখন মাছটাও একটু দেখিয়ে দেবো আপনাদেরকে। তো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তবে আজকের ভিডিওতে আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করব, তো শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন সেই অনুরোধটুকু রইল। তো এই যে দেখেন, একটা ইলিশ মাছ আমার পুকুরে চাষ করেছি, সেটা এই যে পুকুর থেকে তুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর পুকুরটা বানালাম কিন্তু একটা পলিথিন, ওই যে পুকুরের নিচে যে একটা ছিদ্র থাকে, যে ছিদ্রের মধ্যে দিয়ে তারপরে পানিটাকে আটকে ধরে রেখে দিলাম। তারপরে এই যে মাছটাকে ভিজিয়ে রেখে দিলাম। আর এই যে থালা প্লেটগুলো ধুয়ে নিয়েছিলাম, তো সেগুলো তো পানি ঝরে গিয়েছে। আর এগুলো এমনিতে রেখে গিয়েছিলাম, রুটির তাওয়া, তারপরে হচ্ছে গিয়ে ডাল বোনা করেছিলাম সেই পাতিল, তো সেগুলো একটু উপর করে রেখে দিলাম। তো আর যা করব কাটাকুটি সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো পেঁয়াজ সংরক্ষণের প্রথম পদ্ধতিতে আমি আগে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে কেটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। তো আজ আমি অবশ্য দ্বিতীয় পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব। তো পেঁয়াজ নিচ্ছি, আর আমার রান্না করার জন্য রসুন পেস্টটা শেষ হয়ে গিয়েছে, তো এখান থেকে আমি রসুন নিয়ে নিচ্ছি। তো নতুন পেঁয়াজ আবার রসুন আনতে হবে, তবে যতটুকু নেওয়ার আমি ততটুকু নিয়ে নিয়েছি। তো আলু লাগবে, যেহেতু চটপটির অংশটুকু আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে ফেলেছিলাম, তো চটপটি বানিয়েছিলাম আর সেই দিনেরই কিন্তু এই ভিডিওটুকু। তো আসলে ভিডিও লম্বা হয়ে যায়, তার জন্য আমি অনেকটাই কেটে ছেটে সেটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো যাই হোক, আমি কিন্তু আলু কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর রসুনটাও কেটে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো পেঁয়াজ সংরক্ষণের পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য আমি পেঁয়াজটা কাটাই দেখিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে পানির মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কারণ আমি যখন রান্নাঘরে ঢুকতেছিলাম বা ভিডিওর প্রথমে দেখতে পেলেন যে রান্নাঘরের মুখে কিন্তু আমার ফ্যানটা রাখা। তো এই টেবিল ফ্যান বা চার্জার ফ্যানটা দিয়ে কিন্তু আমি রান্নাঘরে কাজ করি, নয়তো গরমে একেবারে অতিষ্ঠ হয়ে যায়, রান্নাঘরে থাকাটা একদমই দুষ্কর হয়ে যায়। তো তার জন্য আসলে ফ্যানটা চলতেছিল। আর যদি আমি পেঁয়াজটাকে না ভিজিয়ে নিতাম তাহলে কিন্তু খোসাগুলো চারদিকে ছড়িয়ে পড়তো, তার জন্য অবশ্যই এই ব্যবস্থা করে নিলাম। আর চিলতেও কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যায়, খুব তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজটা ছিলা হয়ে যায়। তো আমি তো আবারও পেঁয়াজগুলো ছিলে কিন্তু আমি পানির মধ্যে রেখে দিচ্ছি, যাতে পেঁয়াজের ঝাঁঝটা একটু কমে যায় আর খুব অনায়াসে কেটে নেওয়া যায়, যেন কান্নাকাটি না করতে হয় তার জন্যে। তো কান্নাকাটি থামানোর আরেকটা প্রাচীন পদ্ধতিও আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি সে পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। আশা করছি কেউ কোথাও যাবেন না, আমার সাথেই থাকবেন। আর একটা লাইক দিয়ে অবশ্যই আমাকে উপকৃত করবেন। এই তো পেঁয়াজগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি, দাটা সব কিছুই ধুয়ে নিলাম। আর এই যে প্রাচীন পদ্ধতিটা, এটা কিন্তু আমি ছোটোবেলায় দেখতাম যে অনেক পেঁয়াজ যখন কাটাকাটি করতো, দায়ের মাথার মধ্যে একটা পেঁয়াজ এভাবে রেখে দিত, তাহলে নাকি পেঁয়াজের যে ঝাঁজটা আছে সেটা নাকি চোখে যায় না, এই আর কি। তো সেটার আসলে সুফল কুফল সেটা আমি কিছুই জানি না, এটা আমি ছোটোবেলায় দেখেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আর বিজ্ঞানীরা এটা কোনো আবিষ্কার করেছেন কিনা সেটাও আমি ঠিক জানি না, তবে আমি আমার ছোটোবেলায় সেটা দেখেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার কিন্তু কাটতে অসুবিধা লাগতেছিল, তার জন্য আমি মাথার পেঁয়াজটাও কেটে কুচি কুচি করে নিলাম। আর এইভাবে পেঁয়াজটা যেহেতু অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, ঝাঁজটা একটু কমে গিয়েছে, তার জন্য চোখে অবশ্য আমার তত একটা বেশি লাগেও না। তো যেহেতু ফ্যানটা এদিকেই আমার দিকেই দেওয়া, হাওয়াটা আমার দিকে আসতেছে, তার জন্য কিন্তু চোখে হালকা কিন্তু পেঁয়াজের যে ঝাঁজ সেটা কিন্তু যাচ্ছিলই, তবে তত সেটা সহ্য করার মতোই, অত বেশি কান্নাকাটি করতে হয় না আর কি আমাকে। তাই তো সবগুলো পেঁয়াজ কিন্তু আমি কেটে রেখে দিলাম। যেহেতু আমি রান্না করার ফাঁকে ফাঁকে এইসব জিনিসগুলো করে নিচ্ছি, তাই আপনাদেরকে একসাথে কিন্তু আমার এই পেঁয়াজ সংরক্ষণের পদ্ধতিটা দেখাতে পারবো না, সেটা কিন্তু ধাপে ধাপে রান্নার ফাঁকে ফাঁকেই আমি কিন্তু দেখাবো। তো আশা করছি, আবারও বলছি, কেউ চলে যাবেন না প্লিজ, শেষ পর্যন্ত থেকে যান, হয়তো আপনার উপকারে আসতেও পারে। আর দেখতেই পেলেন পুকুরে মাছ আমি ভিজিয়ে রেখেছি,
তো সেটা কাটার আগে আমি মশলাটা রেডি করে রেখে যাচ্ছি। তো আমি দেখতে পেলেন আমি সরিষা নিয়েছি, আস্ত সরিষা ভিজিয়ে নিয়েছি, তারপরে কয়েকটা কাঁচামরিচ ধুয়ে রেখে দিলাম আর সাথে একটু লবণ দিয়ে দিলাম। আর সরিষা পেস্ট করতে গেলে বা সরিষা যখন রান্না করার জন্য আপনি পেস্ট করবেন, কাঁচামরিচ আর লবণটা যদি সাথে দেন তাহলে কিন্তু সরিষার তিতা ভাবটা একদমই থাকবে না। তো সেটা আমি ভিজিয়ে রেখে দিয়ে আমি চলে আসলাম মাছটা পরিষ্কার করতে। তো মাছের আঁশটা ছাড়িয়ে নিচ্ছি, আর মাছের পিঠের সাইডে কেমন যেন এই যে কি বলে ফাঁকনাটা থাকে না, সেটা কিন্তু নেই এই মাছটার। তো এটা নিশ্চয়ই ছোটোবেলায় এটার হারিয়েছে তার এই কী বলে অঙ্গটা আর কি। তো এই সাইডে কিন্তু কোনো ছিল না, ফাঁকনা ছিল না। নিচের সাইডে বুকের সাইডে কিন্তু সেটা ছিল। তো আমি মাছের আইসটা কিন্তু একটা চামচ দিয়ে সরিয়ে নিয়েছি আর পানিটাকে জমাবদ্ধ করে রেখে দিয়েছি যাতে আইসগুলো চারদিকে না ছিটিয়ে যায়। আর এইভাবে ডুবো পানিতে যদি আইস ছাড়ানো হয় তাহলে কিন্তু আইসগুলো ছিটায় না। তো তারপরে আমি পাখনাগুলো একটা কেচি দিয়ে কেটে নিলাম। আর এখন তো পুকুরটা পরিষ্কার করতে হবে। তো পুকুরের সব ময়লা ছয়লা যা আছে সব কিছু আমি আস্তে আস্তে পরিষ্কার করে নিয়ে নিলাম। তো আসলে রান্না করতে গেলে বা কোনো কাটাকাটি করতে গেলে কত যে কাজ করতে হয়, এগুলো হয়তো বা আমাদের অফ ক্যামেরাই কাজগুলো আমরা করে নিই, কখনো শেয়ার করা হয় না। কিন্তু যখন শেয়ার করতে গেলে দেখবেন যে কতটুকু টাইম লেগে যায়। তো আর অবশ্য ভিডিও করতে করতে যদি কোনো কাজ করা হয় এমনিতেই অনেকটাই টাইম লেগে যায়। তো এই তো আমি 5 পিস মাছ আলাদা করে নিয়েছি আর বাকি 5 পিস আলাদা করে নিয়েছি। তো আমি একই মশলায় 2টা রেসিপি করব আর 2টাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার সাথেই থাকবেন। তো সরিষা, কাঁচামরিচ আর লবণটা তো আমি আগেই রেখে দিয়েছিলাম। আর তো শেষে কিন্তু আমি অনেকটাই পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে পেস্ট করে চলে আসলাম। তো 5 পিস যে বড় ডিমওয়ালা টুকরো যেগুলো আছে সেগুলোর মধ্যে প্রথমে একটু লবণ আর হলুদ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর তারপরে কিন্তু যে পেস্টটা করে নিয়েছিলাম সেটাও আমি আস্তে আস্তে কিন্তু মাছগুলোর টুকরোর মধ্যে লাগিয়ে দেব। তো এটা দিয়ে হবে গিয়ে হচ্ছে আমার ভাপা ইলিশ। তো তার জন্যই আমি কিন্তু আমরা যেহেতু 5 জন, তো আমরা 5টা পিসই নিয়ে নিলাম। আর কেমন দেখেন 10 পিসই হয়ে গিয়েছে। তো বাকি যে ছোট ছোট টুকরো ছিল বা লেজ ছিল, মাথা ছিল, সেটা দিয়ে আবার অন্য আরেকটা রেসিপি করব। তো আসলে এইসব এই সময়ে, বর্তমান সময়ে এই ইলিশ মাছ খাওয়াটা এটা একটা কি বলে বড়লোকি ছাড়া আর অন্য কিছুই নয়। কারণ মুখে একটু টেস্ট পাওয়ার জন্য এই খাবারটা খাওয়া আসলেই কিন্তু টাকা চিবিয়ে খাওয়ার মতোই অবস্থা আর কি। তো কি আর করার, মাছটা অবশ্য আগেরই বাসায় ছিল আমাদের, তার জন্যে অবশ্য খাওয়া। আর অনেক দিন যাবতীয় মাছটা ফ্রিজে, তো আমার ভাই থাকে না বা কেউ থাকে না, আর জাতীয় মাছ ইলিশ রান্না করব আর এইভাবে রান্না করব, সবাই যদি না থাকে তাহলে অবশ্য খেতেও কোনো কিছু ভালো লাগে না। আর আমরা মধ্যবিত্তরা আসলে হুটহাট কোনো কিছু খেতেও পারি না, আয় বুঝেই ব্যয় করতে হয়। তাছাড়া এখন তো আমার হাজব্যান্ড আবার বেকার, কি আর করব তার জন্য। তাই তো আমি কিন্তু একটা বাটিতে, যেই বাটিতে ভাপ দেব সেই বাটিতে কিন্তু মাছগুলো দিয়ে দিলাম। আর উপর থেকে দেখতে পেলেন সরিষার তেল দিয়ে দিয়েছি অনেকটাই, আর অনেকটাই বলতে যতটুকু লাগবে ততটুকু। আর কয়েকটা কাঁচামরিচ একটু ফালি করে দিয়ে দিয়েছি, তারপরে ভাপে বসিয়ে দিলাম, সেটা তো দেখতেই পেলেন। তারপরে এই যে মাছের যে আরেকটা রেসিপি করব তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি হলুদ আর একটু লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। যেহেতু আমার পেস্টের সাথেও কিন্তু লবণ আছে, সেটা বুঝেই দিতে হবে। তারপরে যে মশলাটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ আর সরিষা, সেটা দিয়ে দিলাম। তারপর ভেজে নিচ্ছি। আর একটু ঝাল হবে, আমার মনে হচ্ছে আর কি ঝাল লাগবে, তার জন্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এই যে মাছের টুকরোগুলো দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। তারপরে ঝোলের পানি দিয়ে দেব। আর ইলিশ মাছের সাথে অন্য যেমন জিরা, ধনিয়ার গুঁড়া, রসুন, আদা এসব না দেওয়াই ভালো। তাহলে আর ইলিশের এসব যদি দিতে যান তাহলে আর ইলিশের নিজস্ব যে একটা ফ্লেভার সেটা আর পাবেন না। তাই তো অনেকটাই হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পর আমি কিন্তু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর হচ্ছে গিয়ে ওই চুলায় কিন্তু আমার ভাপা ইলিশটা হচ্ছে, আরেকটু হবে, তার জন্য আমি এখনও নামাইনি। তারপরে যে পেঁয়াজের যে দ্বিতীয় পদ্ধতিটা সংরক্ষণের, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখে বুঝতে পারতেছেন কি করে নিচ্ছি, হয়তো বা অনেকে আগেই বুঝে নিয়েছেন। তো যাই হোক, তারপরেও কিন্তু যাবেন না, শেষ পর্যন্ত একটু থেকে যান। আর মাছের যে 2টা রেসিপি হলো সেগুলোর ফাইনাল লুকটা কেমন হলো সেটা দেখে যাবেন না, তো একটু দেখে যান। তাই তো পেঁয়াজটা ভেজে উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে 1 কাপ তেল দিয়ে দিয়েছিলাম। তারপরে যে 3 ভাগে কিন্তু আমি
পেঁয়াজটা দিয়ে দিয়েছি। প্রায় 1 কেজির মতো হবে পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম। তো এই তো বেরেস্তা 3বারে দিয়ে দিয়েছি 1 কেজি পেঁয়াজ। তো এইভাবে করে নিলে কিন্তু অল্প তেলে যদি আপনি বেরেস্তাটা করে নেন তাহলে কিন্তু আপনার তেলের পরিমাণটা বা তেল খরচটা একটু কমই হয় আমার মনে হচ্ছে আর কি। হয়তো বা আধা কাপের মতো তেল আমার খরচ হয়েছে, বাকিটা কিন্তু থেকেই গিয়েছিল। তো এই তো বেরেস্তা করে নিলাম। আর ঈদের সময় যেহেতু আমাদের এই বেরেস্তাটা তো অবশ্যই লাগবে কোরবানির মাংস রান্না করতে। তো আল্লাহ যদি সে পর্যন্ত বাঁচিয়ে রাখেন তাহলে হয়তো কোরবানির জন্যই আমি অবশ্যই সব সংরক্ষণ করছি, এগুলো আমাদের কাজে লাগবে। তো কাঁচা মানে কিছু এমনিতেই পেঁয়াজ কেটে বা কাঁচা রেখে দিয়েছি ডিপে, আর কিছুটা এই যে বেরেস্তা করে রেখে দিয়েছি। তারপরে এই যে দেখেন আমার ভাপা ইলিশটায় ফাঁকে কিন্তু আমার মেয়ে খেয়ে নিয়েছিল, তার জন্য এই যে 1 পিস এখানে কম। আমরা 5 জনের জন্য 5 পিস, তো মেয়ে 1 পিস খেয়েছে, আমরা 4 জনের জন্য ছিল। আর এই যে সর্ষে ইলিশটা যেটা রান্না করেছি সেইটার লুক হচ্ছে এইটা। আর যে বেরেস্তাটা হচ্ছে সেই বেরেস্তাটা আমি কিভাবে রেখেছি, একটা কৌটোর মধ্যে রেখে দিয়েছি, একটা টিস্যু দিয়ে তারপরে রেখে দিয়েছি। তো এটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে ঢাকনা দিয়ে আমি কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এভাবেই কিন্তু আমি আমার দ্বিতীয় পদ্ধতিতে সংরক্ষণ করেছি। তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।